আমেরিকায় 2004 সালের প্রেসিডেন্সিয়াল নির্বাচনের ঠিক 4 দিন আগে আল জাজিরায় ওসামা বিন লাদেনের একটি ভিডিও চালানো হয়। এটি আমেরিকার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন ছিল। নির্বাচনের প্রার্থী জর্জ বুশ এবং জন কেরি দুজনেই নিজেদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এই প্রচারণায় তারা দুজনেই ওয়াদা করেন যে নতুন সরকার আসা মাত্রই ওসামা বিন লাদেনের কাছ থেকে 9/11 হামলার প্রতিশোধ নেওয়া হবে। আল জাজিরায় প্রচারিত ভিডিও টেপে ওসামা বিন লাদেনকে বেশ সুস্থ অবস্থায় দেখা যাচ্ছিল এবং 9/11 হামলার দায় আগের চেয়ে আরো বেশি সরাসরি ভঙ্গিতে স্বীকার করছিল। এই ভিডিও রেকর্ডিং এর উদ্দেশ্য ছিল পুরো বিশ্বকে, বিশেষ করে আমেরিকাকে দেখানো যে বিশ্বের মোস্ট ওয়ান্টেড মানুষটি কোথাও না কোথাও নিজেকে পুরোপুরি নিরাপদ মনে করছে। ঠিক সেই মুহূর্তেই যখন ওসামা বিন লাদেনের ভিডিও আমেরিকায় তোলপাড় সৃষ্টি করছিল, ভার্জিনিয়ায় অবস্থিত CIA হেডকোয়ার্টারে লাদেনকে খোঁজার জন্য যে স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল তাদের প্রায় প্রতিটি প্ল্যানই ব্যর্থ হয়ে যাচ্ছিল। CIA এর জন্য এই পরিস্থিতি বেশ হতাশাজনক ছিল, কারণ ওসামা বিন লাদেন ভিডিও প্রকাশের মাধ্যমে এক প্রকার নিজের সফলতার গান গাইছিল। হ্যালো এভরিওয়ান, আমি পিঙ্কি ছেত্রী, ওয়েলকাম করছি অন বোর্ড উইথ ছেত্রীর আরেকটি নতুন এপিসোডে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যায়। 9/11 ঘটনার ঠিক পরের মাসেই আমেরিকা আফগানিস্তান দখল করে আল কায়েদার ফাইটারদের দেশের পূর্ব অংশে তাড়িয়ে দেয়। বন্ধুরা, এখানে আল কায়েদার যোদ্ধারা টোড়া বোড়া গুহার ভেতরে নিজেদের ঘাঁটি গেড়ে অবস্থান নেয়। CIA এর ধারণা ছিল যে ওসামা বিন লাদেনও এখানেই আছে। স্থানীয় আফগানদের সাথে মিলে আমেরিকান আর্মি টোড়া বোড়ায় আল কায়েদার বিরুদ্ধে ব্যাপক যুদ্ধ লড়ে, কিন্তু যখন তারা কোনো সফলতা পাচ্ছিল না তখন হেভি এয়ার স্ট্রাইকসের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আমেরিকান আর্মি এই যুদ্ধে জয়ী হওয়ার আগেই বিন লাদেন এখান থেকে পালিয়ে গিয়েছিল। যুদ্ধ শেষ হওয়ার পর মাত্র 20 জন লোক ধরা পড়ে এবং CIA ওসামা বিন লাদেনকে ধরার প্রায় সুবর্ণ সুযোগটি হাতছাড়া করে ফেলে। কিন্তু CIA এর জানা ছিল না যে এখান থেকে ধরা পড়া 20 জনের মধ্যে এমন একজন লোক আছে যে লাদেনকে খোঁজার জন্য পথ খুলে দেবে। সে ছিল মোহাম্মদ আল কাহতানি। ধরা পড়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত CIA এর কাছে এই নামটি পুরোপুরি নতুন ছিল। সে নিজেই আল কায়েদার সাথে সম্পর্কের কথা অস্বীকার করে। সে জানায় আফগানিস্তানে বাজ পাখি শিকারের জন্য এসেছে, কিন্তু CIA যখন ফিঙ্গারপ্রিন্ট রেকর্ড করে তখন সিস্টেমের সাথে তা ম্যাচ করে যায়। 9/11 এর ঘটনার ঠিক কয়েক সপ্তাহ আগে এক ব্যক্তি অরল্যান্ডো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিয়ে USA প্রবেশ করার চেষ্টা করেছিল। তার কাছে $2,800 ক্যাশ এবং ওয়ান ওয়ে টিকিট ছিল। কাস্টমস এজেন্ট সন্দেহের ভিত্তিতে এই ব্যক্তিকে USA তে প্রবেশ করার অনুমতি দেয়নি এবং সেখান থেকেই তাকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল। এই ব্যক্তি অন্য কেউ নয়, বরং টোড়াবোড়া থেকে ধরা পড়া সেই আল কাহতানি ছিল, যার আঙুলের ছাপ CIA এর সিস্টেমে আগে থেকেই রেকর্ড করা ছিল। মোহাম্মদ আল কাহতানির সাথে আল কায়েদার সম্পর্ক যুক্ত করার পেছনে CIA এর কাছে আরও একটি কারণ ছিল। ঠিক সেই দিন, সেই সময়েই যখন আল কাহতানি USA তে প্রবেশ করার চেষ্টা করছিল, তখন অরল্যান্ডো এয়ারপোর্টের ফোন বুথ থেকে UAE তে থাকা আল কায়েদার টেলিফোন নম্বরে একটি কল করা হয়েছিল। যেহেতু আল কাহতানি সেই সময় এয়ারপোর্টেই ছিল, তাই CIA এর সন্দেহ হয় যে এই ফোন কলটি এমন কোনো ব্যক্তি করেছিল যে সেই সময় আল কাহতানিকে রিসিভ করতে এয়ারপোর্টে এসেছিল, অর্থাৎ তার কোনো সঙ্গী হতে পারে। ফোন কল ছাড়াও FBI সেদিন অরল্যান্ডো এয়ারপোর্টের পার্কিংয়ে একটি মালিকবিহীন গাড়িও দাঁড়িয়ে থাকতে দেখে। এই গাড়িটি মোহাম্মদ আতা রেন্ট করেছিলেন। বন্ধুরা, সেই মোহাম্মদ আতা যে 9/11 এর হামলায় আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট 11কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নর্দার্ন টাওয়ারের সাথে আঘাত করিয়েছিলেন। এই সব ঘটনার সাথে মোহাম্মদ আল কাহতানির কোনো না কোনো সংযোগ অবশ্যই ছিল। ইনভেস্টিগেশন টিম এই সিদ্ধান্তে পৌঁছায় যে আল কাহতানিরও 9/11 হামলায় অংশ নিয়ে ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট 93 হাইজ্যাক করার কথা ছিল, যে ফ্লাইটটি 9/11 এর সময়
নিজের উদ্দেশ্য পূরণ করতে পারেনি এবং যাত্রীরা যখন প্লেনের নিয়ন্ত্রণ আবার নিজেদের হাতে নেয়ার চেষ্টা করছিলেন, ঠিক সেই মুহূর্তেই প্লেনটি পেনসিলভেনিয়ায় ক্র্যাশ করে। এই সব তদন্ত এবং এক ঘটনার সাথে অন্য ঘটনার কানেকশন মেলানোর পর মোহাম্মদ আল কাহাতানিকে আরো জিজ্ঞাসাবাদ করা হতে থাকে। একটা পর্যায়ে এসে আল কাহাতানি আল কায়দার সাথে নিজের সম্পর্কের কথা প্রকাশ করেই দেয়। 3 মাস পর 2002 সালের মার্চ মাসে আবু জুবাইদা নামে আল কায়দার আরো একজন সদস্য ধরা পড়ে, যে গ্রুপটিকে বিভিন্ন মালামাল পৌঁছে দেওয়ার কাজ করত। আবু জুবাইদা CIA কে খালিদ শেখ মুহাম্মদকে ধরিয়ে দিতে সাহায্য করে। আবু জুবাইদা ধরা পড়ার প্রায় 1 বছর পর খালিদ শেখ মুহাম্মদ ধরা পড়ে। খালিদ শেখ মুহাম্মদ ছিল আল কায়দার কমান্ডার, যে 9/11 হামলার পরিকল্পনা করেছিল। মোহাম্মদ আল কাহাতানি CIA কে জানায় 9/11 হামলার ঠিক 2 মাস আগে 2001 সালের জুলাই মাসে খালিদ শেখ মুহাম্মদ তাকে আবু আহমেদ আল কুয়েতি নামের এক ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। CIA এর কাছে এই নামটিও সম্পূর্ণ নতুন ছিল। আবু আহমেদ আল কুয়েতি কাহাতানিকে ট্রেনিং দিয়েছিল। কিন্তু বন্ধুরা, এই সমস্ত ইনফরমেশন CIA কে আল কায়দার কাঠামো বুঝতে সাহায্য তো করছিল, কিন্তু ওসামা বিন লাদেন পর্যন্ত পৌঁছানোর জন্য যথেষ্ট ছিল না। CIA তাদের সম্ভাব্য সব রকম চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু ওসামা বিন লাদেন পর্যন্ত পৌঁছানো তো দূরের কথা, তার ব্যাপারে কোনো ইনফরমেশন পর্যন্ত পাওয়া যাচ্ছিল না। তার পরিবারের সদস্যদের ওপরেও নজর রাখা হয়েছিল, কিন্তু কারোর সাথেই লাদেনের যোগাযোগ ছিল না। CIA শুধু এতটুকু জানতো যে লাদেন যেখানেই আছে সেখান থেকে সে মেসেজ পাঠাচ্ছে। পরবর্তী বছরগুলোতে ওসামা বিন লাদেনের অডিও টেপ রিলিজ হয় এবং ধারণা করা হয় যে সে শুধু আল কায়দার লিডারশিপের সাথেই যোগাযোগে আছে। এখন CIA এর স্ট্র্যাটেজি ছিল আল কায়দার কুরিয়ার নেটওয়ার্ক খুঁজে বের করা, সেই লোকেদের নেটওয়ার্ক যারা ওসামা বিন লাদেনের কাছ থেকে বার্তা নিয়ে আল কায়দার অন্যান্য লিডারদের কাছে পৌঁছাতো। 2004 সালের জানুয়ারিতে কুর্দি সিকিউরিটি ফোর্সেস হাসান গুল নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে, যার কাছ থেকে ওসামা বিন লাদেনের একটি চিঠি পাওয়া যায়। হাসান গুলকে CIA এর কাছে হস্তান্তর করা হয়, যেখানে সে জিজ্ঞাসাবাদের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ রহস্য উন্মোচন করে। সে জানায় আবু আহমেদ আল কুয়েতি বিন লাদেনের পার্সোনাল কুরিয়ার। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক ভেবেছেন, এই সেই আবু আহমেদ যে মুহাম্মদ আল কাহাতানিকেও ট্রেনিং দিয়েছিল। এবার যেহেতু ইনভেস্টিগেশনের পুরো ফোকাস আবু আহমেদের দিকে শিফট হয়ে যায়, তাই ইনভেস্টিগেশন টিম আল কায়দার ভেতরে তার ভূমিকা সম্পর্কে আলাদা আলাদা ইনফরমেশন পেতে শুরু করে। হাসান গুলের মতে 9/11 হামলার পেছনে আবু আহমেদের বেশ বড় ভূমিকা ছিল, যেখানে খালিদ শেখ মুহাম্মদের দাবি ছিল আবু আহমেদের বড় কোনো ভূমিকা নেই, বরং সে একজন রিটায়ার্ড সদস্য। পরের বছর 2005 সালের মে মাসে আবু ফারাজ আল লিব্বি ধরা পড়ে। সে ছিল খালিদ শেখ মুহাম্মদের পর আল কায়দার কমান্ডার। বন্ধুরা, সেও আবু আহমেদের বড় ভূমিকার কথা অস্বীকার করে। CIA এ পর্যন্ত আল কায়দার যত সদস্যকে জিজ্ঞাসাবাদ করছিল, তাদের সবারই আবু আহমেদের ব্যাপারে মিক্সড ওপিনিয়ন ছিল। CIA এর কাছে আবু আহমেদ আল কুয়েতির নাম ছাড়া আর কোনো নিরেট তথ্য ছিল না, এবং মজার ব্যাপার হলো এটি তার আসল নামও ছিল না। তার এই নামের অর্থ ছিল কুয়েত থেকে আসা আহমেদের বাবা। বন্ধুরা, আপনাদের এখানে জানিয়ে রাখি যে আল কায়দার সদস্যরা এ পর্যন্ত যত ইনফরমেশন দিয়েছিল তা শুধু সাধারণ জিজ্ঞাসাবাদের মাধ্যমে আসেনি, বরং এর জন্য বিপজ্জনক টেকনিক প্রয়োগ এবং টর্চার করা হয়েছিল। পরবর্তী 2 বছর পর্যন্ত CIA তাদের সব রকম চেষ্টা করে দেখেছে, কিন্তু না আবু আহমেদ আল কুয়েতির খোঁজ মিলেছে আর না ওসামা বিন লাদেনের। বরং পরবর্তী ইনফরমেশনটি আসে অন্য একটি গোয়েন্দা সংস্থার কাছ থেকে। 2007 সালে CIA আবু আহমেদের আসল পরিচয় সম্পর্কে একটি তথ্য পায়, যা CIA এর নিজস্ব নেটওয়ার্ক থেকে আসেনি। ইনফরমেশন থেকে জানা যায় আবু আহমেদের আসল নাম ইব্রাহিম সাইদ আহমেদ এবং সে একজন পাকিস্তানি, যার পরিবার কুয়েতে শিফট হয়ে গিয়েছিল। গত 2 বছরে CIA শুধুমাত্র তার আসল নামটি জানতে পেরেছিল এবং এর বাইরে আর কোনো তথ্য ছিল না তাদের কাছে। এখন CIA তাদের পুরো ফোকাস ইব্রাহিম সাইদ উর্ফে আবু আহমেদ আল কুয়েতিকে ট্র্যাক করার পেছনে লাগিয়ে দেয়। কুয়েত সহ অন্যান্য মিডল ইস্ট কান্ট্রি থেকে পাকিস্তানে আসা সব কল ট্যাপ করা হতে থাকে, এই আশায় যে হয়তো কোথাও থেকে আবু আহমেদকে ট্রেস করা সম্ভব হবে। দীর্ঘ 3 বছরে লক্ষ লক্ষ ফোন কল মনিটর করার পর 2010 সালের জুনে CIA এর অবশেষে একটি ফোন কলের উপর সন্দেহ হয়। তারা
তারা নিজেদের মধ্যে আরবি এবং পশতু ভাষায় কথা বলছিল এবং কথোপকথনের এক পর্যায়ে পাকিস্তানে থাকা ব্যক্তিটি একটি প্রশ্নের জবাবে বলে, আমি সেই লোকদের সাথেই আছি যাদের সাথে আগে থাকতাম। বন্ধুরা, এই একটি কথায় সিআইএ এর সন্দেহ হয় যে এই ব্যক্তিটি হলো আবু আহমেদ আল কুয়েতি। এছাড়া পাকিস্তানে থাকা ব্যক্তিটি নিজেকে লোকেশন ট্র্যাকিং থেকে বাঁচানোর জন্য সম্ভাব্য সব রকম চেষ্টা করছিল। তার মোবাইল শুধু কয়েক মিনিটের জন্য অন হতো, তারপর আবার বন্ধ হয়ে যেত। আর মোবাইল তার তখনই অন হতো যখন সে পেশোয়ারে যেত। এই সব কর্মকাণ্ড দেখে ইনভেস্টিগেশন টিমের দৃঢ় বিশ্বাস হয়ে যায় যে এই ব্যক্তি আবু আহমেদ আল কুয়েতি। এখন গ্রাউন্ড লেভেলে তার উপর নজরদারি শুরু করা হয়। এর জন্য 2010 সালের অগাস্টে একজন পাকিস্তানি সিআইএ এজেন্টকে এই কাজের রেসপন্সিবিলিটি দেয়া হয়। প্রথমে সে পেশোয়ারে আবু আহমেদকে আইডেন্টিফাই করে, এরপর কয়েক ঘন্টা ধরে আবু আহমেদের গাড়ি ফলো করতে থাকে। গাড়িটি শেষ পর্যন্ত আবু আহমেদের বাসার সামনে থামে। বন্ধুরা, এই গাড়িটি সিআইএ কে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালের আস্তানা পর্যন্ত পৌঁছে দেওয়ার একমাত্র ওয়ে ছিল। অনেকদিন পার হয়ে যাওয়ার পর আবু আহমেদ এমন কোনো জায়গায় যাননি যেখানে লাদেন থাকতে পারে। ঠিক তখনই সিআইএর সন্দেহ হয় যে হয়তো লাদেন অন্য কোথাও নয়, বরং এই কম্পাউন্ডেই আবু আহমেদের সাথেই থাকে। যদিও তখন পর্যন্ত আমেরিকা 100% কনফার্ম ছিল না, কিন্তু যে লোকটিকে তারা গত 10 বছর ধরে খুঁজছিল সে হয়তো এখানেই ছিল। বন্ধুরা, এখানেই ইন্টেলিজেন্স এজেন্সির কাজ শেষ হয় এবং অ্যাকশনের জন্য স্পেশাল ইউনিটকে এই বিল্ডিংয়ে রেড করার মিশন হস্তান্তর করা হয়। 2011 সালের 1 মে রাত 11টায় দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার আফগানিস্তানের জালালাবাদ এয়ারফিল্ড থেকে টেক অফ করে এবং অ্যাবোটাবাদে বিন লাদেনের কম্পাউন্ডের দিকে এগোতে থাকে। এই মিশনটি বেশ কমপ্লিকেটেড ছিল, কারণ প্রথমত আমেরিকা এই মিশনের ব্যাপারে পাকিস্তানকেও কিছু জানায়নি, আর দ্বিতীয়ত বিন লাদেনের কম্পাউন্ডটি পাকিস্তানি মিলিটারি একাডেমির বেশ কাছাকাছি ছিল। এ কারণেই এই মিশনে যে হেলিকপ্টারগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলোর ভেতরে সিক্রেট স্টিল টেকনোলজি লাগানো হয়েছিল, অর্থাৎ সেগুলো পাকিস্তানি রাডারে শো করবে না। বন্ধুরা, এই অপারেশনটি 40 মিনিটের জন্য প্ল্যান করা হয়েছিল, কিন্তু নেভি সিলস প্রথমে 15 মিনিটের মধ্যেই ওসামা বিন লাদেনকে বিল্ডিংয়ের 3rd ফ্লোরে খুঁজে বের করে মেরে ফেলে। বাকি সময় তাদের লাদেনের গার্ডদের সাথে লড়াই করতেই লেগে যায় এবং পুরো 38 মিনিট পর তারা কম্পাউন্ড থেকে বাইরে চলে আসে। আসার সময় একটি হেলিকপ্টারে এমার্জেন্সি ল্যান্ডিং হয়েছিল, যার কারণে সেটি টেক অফ করতে পারছিল না। এ কারণেই প্রথমে সেই হেলিকপ্টারটিকে ডিস্ট্রয় করা হয় এবং ওসামা বিন লাদেনের বডি সহ বাকি সবাইকে একটি হেলিকপ্টারেই ফিরে যেতে হয়। বন্ধুরা, ইউএস অফিসিয়ালসদের মতে ওসামা বিন লাদেনের বডিকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে সৌদি আরবের অনুমতির সাথে অ্যারাবিয়ান সিতে ভাসিয়ে দেয়া হয়। এই ছিল আমাদের আজকের এপিসোড। কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট বক্সে। এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আগামী এপিসোডে নতুন কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন প্রতিদিন।